নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস সুন। বিস্তারিত খবর যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের বিশেষ বিটিএন সংবাদ। পরিচয় নির্বিশেষে প্রত্যেককে ভালোবাসায় সমন্বয়ের পথ প্রশস্ত করবে মন্তব্য তপন ব্রহ্মচারী। বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস উদযাপন শিলচর প্রেস ক্লাবে। যৌতুকের দাবিতে স্বামী শ্বশুর শাশুড়ির অত্যাচারে মামলা করলেন মেহেরপুরের গৃহবধূ। এবারে বিস্তারিত বিটিএন সংবাদ। পরিচয় নির্বিশেষে প্রত্যেককে ভালোবাসায় সমন্বয়ের পথ প্রশস্ত করবে বললেন শ্রী তপন ব্রহ্মচারী। সমাজে সমন্বয় এবং সহিষ্ণুতা আনতে হলে প্রত্যেককে আগে ভালো মানুষ হতে হবে এবং সমাজের প্রত্যেক লোককে মানুষ হিসেবে ভালোবাসতে হবে। ভালো কাজে সময় লাগে, তবে সদিচ্ছা নিয়ে কোনো কাজ করলে সেটা বিফল হয় না। এমনটাই বললেন নিখিল বিশ্ব অখণ্ড সংগঠনের প্রধান শ্রী তপন ব্রহ্মচারী দাদামণি। 8 দিনের সফরসূচি নিয়ে শুক্রবার তিনি শিলচর আসেন এবং শনিবার দীক্ষাদানের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের একটি কবিতার পংক্তি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ বা ইহুদি মুসলমান আমার কাছে সব সমান, উচ্চারণ করে তিনি বলেন, সবাইকে ভালোবাসতে পারলে একে অন্যের প্রতি অসহিষ্ণুতা থাকবে না। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আশ্রমের আরেক সন্ন্যাসী আনন্দ কমল ব্রহ্মচারী। তিনি স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের জীবনের উপর বানানো চলচ্চিত্র ওঙ্কারের জয়যাত্রা নিয়ে নানান তথ্য সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন। আপনাদের যে হাতিয়ার যেটা আছে, সে হাতে কিন্তু মিলিটারি কিছু নেই, আমার এমনি করছি। আপনাদের যে হাতিয়ার যেটা আছে, সে হাতে কিন্তু মিলিটারি কিছু নেই। কিসে হাতিয়ার? কলমের শক্তি। কলমের যে শক্তি, যেটা শক্তির সব শক্তি পরাজিত হয়। আপনারা মানেন তো এটা? অতএব আপনারা চান সমাজকে পরিবর্তন আনতে পারেন আপনারা, এটা আপনার উপর নির্ভর করছে। একটা রিপোর্টিংকে আপনারা কীভাবে করবেন, প্রতি জিনিসে ভালো বন্ধ আছে, আপনি কীভাবে সেটা দেখবেন সেটা আপনার উপর নির্ভর করছে। জিনিসটা জিনিসটা পজিটিভ আছে, নেগেটিভ আছে, এটা আপনার উপর নির্ভর করছে। এটা আমি বলতে বাধ্য হচ্ছি, বর্তমানে যে সময় আছেন তার বিষয়ে নেগেটিভ কিছু আলোচনা করেন, তাতে গ্রাহক সংখ্যা বৃদ্ধি পায়, তাই নাকি? কিন্তু আপনাদেরকে তার মধ্যে ব্যতিক্রমী হতে হবে। জিনিসটা আজ নয় তা কাল হলে গুরুত্ব পাবে, সেটা এফেক্টটা বা গুরুত্বটা অনেক দূর যাবে, এখন লং লাস্টিং। ছোটো একটা জিনিসকে আপনারা বললেন, আজকে একটু একটা ব্যাপার নিয়ে বললেন, আপনারা এটা তো শেষ হয়ে গেছে। ভালো জিনিস বলুন, বলতে দেবেন আপনারা, বলতে বলতে দেখবেন সব বই উঠে আসবে। সেটা শ্রী বাবা ছিলেন এমনই একজন ব্যক্তিত্ব, বহু সাহিত্য লিখে গেছেন। একটা বই আছে কর্মের পথে, প্রথম সে লিখলেন, এটা কলকাতা কলেজ স্ট্রিট। নিজে বিক্রি করতে গেলেন, যুবক এসে তাকে বাধা দেন, কিন্তু পরবর্তীকালে মাস্টারটা তাকে নতুন করে বলা গেছিল, তাকে তিনি তার লোক পাঠিয়ে এই বইটিকে নিয়ে গেছিলেন বইটিকে, এবং তার যারা সঙ্গে যা শিক্ষক ছিলেন তাদের প্রত্যেকে যে বইটা পড়তেন তারা, এবং তারা যেহেতু বইটা পাঠ করতেন, এই কারণে তাদেরকে বাবাকে 4বার জেলে দিতে হয়েছিল। তাদের সৎ কথা বলতেন, কিন্তু ভয় পেতেন না। আপনার প্রত্যেকে বিরোধ হতে হবে, সাহসী হতে হবে প্রত্যেকে। এটা আমার বক্তব্য হয়ে গেছে। যে প্রথম কথা যেটা হলো, নির্ভয় চলতে হবে, নির্ভয় হতে হবে প্রত্যেকে। আমি তো ভয়, আমি সত্যি কথা বলি, আমার কাজ চলে যাবে। সত্যি কথা বলে আমার স্কুল থেকে আমি এই স্বীকৃতি পাবো না, আমি ভয়টা দূর করতে হবে সময় থেকে। আর ছোটো ছোটো ছেলে তৈরি করতে হবে, তো সৎ কথা বলবে, মিথ্যা কথা বলবে না তোমরা।
সবাই গুরুদেরকে প্রণাম করে দিতে হয়, বাবাকে প্রণাম করে দিতে হয়, কিন্তু নিতে করলে হবে, অবশ্যই হবে। ভয় পাওয়া চলবে না আপনাকে। কাজ করতে গেলে ধৈর্য ধরতে হয়, আস্তে আস্তে এগোতে থাকি, আমরা এগোচ্ছি, সুফল পাচ্ছি আমরা, ওই জন্য অনেকে অ্যাপ্রিসিয়েট করছি জিনিসটাকেই। কিন্তু বহুল প্রচার হচ্ছে এটা, আগেই বললাম খরচের প্রচারটা কম হয়, ধীরে ধীরে হয়, হচ্ছে এটা, আর এই জন্য হবে এটা, আরও হবে এটা। সবাই যে বিদ্যুৎ যারা আছেন এটা অ্যাপ্রিসিয়েট করছেন, তারা এগিয়ে আসছেন, তারা আমাদের কাছে। বিষয়টা আমরা একটা তো বলবো আমি যে বাউন্ডারি স্কুল করেছেন ঝাড়খণ্ডে, আগে বিহার ছিল, ওটা আগে ঝাড়খণ্ডে, বকরা ডিস্ট্রিক্টে, গ্রামের মধ্যে 5 থেকে 10 বলছে ওরা, ওরা থেকে পড়াশোনা করছে ওরা। ওই ছেলে যখন পাশ করে বেরোচ্ছে ওখান থেকে, যখন যেই কলেজে যাচ্ছে ওরা, প্রত্যেক বছর তুমি কোথাতে পাশ করে এসছো, বাবার নাম বলে এরকম সরকার আছে না কোনো জীবন, তুমি যাওয়া লেগেছে, প্রত্যেক অ্যাপ্রিসিয়েট করছে। আমাদের একটা ইচ্ছা আছে যে সেই স্কুলটা হচ্ছে দি মাল্টিনারি ঠাকুরমের বিদ্যাপীঠ, এখানে করবো আমরা, ইচ্ছা আছে আমাদের শিলচর করবো। আমাদের এই মন্দিরটা হয়ে গেলে পরে আমাদের স্বাধীনতা চাই, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় সমস্যা। বাবুকে বললেন না, আমি এই মতের সঙ্গে একমত। আমি মনে করি ভারতবর্ষ একদিন পরাধীন স্বাধীন হবে, পরাধীনতা থেকে স্বাধীনতা লাভ করবে, কিন্তু আমি মনে করি এই যে ব্যাপক চরিত্রহীনতা, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। দেখুন, তখনকার দিনে বাবুমণি বলেছিল কথা, আজকেও সেই কথাটা কত প্রাসঙ্গিক আজকে আমরা জানি। পত্র পত্রিকায় মিডিয়াতে অনবরত যেসব ঘটনা শুনি, লোমহর্ষক, মানে ক্রস মরাল ডিগ্রেডেশন, ব্যাপক চরিত্রহীনতা, এটাই আমাদের এখনো বড় সমস্যা। বাবুমণি কিন্তু তখনই বলেছিলেন যে আমি তাই আপনারা যে কাজ করছেন করুন, আমি চরিত্র গঠন আন্দোলন এই কাজটাই করি, এই কাজটা আমি আপনাদের জন্যই করব। তারা যদি হয় চরিত্রহীন, তারা দেশ সাধারণ কাদেরই সৃষ্টি করেছেন মরালিটি ক্যাম্পেইন, এটাই বাবুমণি একমাত্র তখন থেকে। তাই বাবুমণি এই কাজটা করেছেন। তিনি সবিনয়ে তাদেরকে বলেছেন, আমি আমার কাজ করি, আপনারা আপনাদের কাজ। বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস উদযাপন শিলচর প্রেস ক্লাবের ইউনেস্কো নির্ধারিত আলোচনা সভা। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ক্রমশ সংবাদ মাধ্যমে অপরিহার্য হয়ে পড়ছে। এই অবস্থায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ, এর ইতিবাচক ও নেতিবাচক দিক নিয়ে সাংবাদিকদের যথেষ্ট সচেতন হতে হবে। শনিবার শিলচর প্রেস ক্লাবে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করা হয়। এদিন ইউনেস্কো নির্ধারিত আলোচনার বিষয় ছিল সাহসী, নতুন ও উন্নত বিশ্বে সাংবাদিকতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব। এ নিয়ে বক্তব্য উপস্থাপন করেন কবি, সাংবাদিক, চিন্তাবিদ অতীন দাস, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, সহ সভাপতি বিকাশ চক্রবর্তী, আসাম বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের গবেষক নীলেশ্বর রায়, সমাজকর্মী সঞ্জিত দেবনাথ প্রমুখ। আজকের দিনের যে ব্যাপারটা সেটা হচ্ছে স্বাধীনতার ব্যাপার। এআই এই পেশাকে কতটুকু প্রভাবিত মানে করছে, এটা একটা মানে পার্শ্বের ব্যাপার, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে স্বাধীনতা। তো আমরা জানি স্বাধীনতা মানুষের কাছে কত মূল্যবান। আমাদের দেশের কবি লিখেছিলেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাইবে, কে বাঁচিতে চায়। অর্থাৎ স্বাধীনতা যদি না থাকে তাহলে বেঁচে থাকারও কোনো মূল্য নেই। স্বাধীনতাহীন একটা মানুষ বেঁচে থাকার একটা পশুর জীবনযাপন করা, এর মধ্যে কোনো ব্যাপার নেই। স্বামী বিবেকানন্দ যখন গিয়েছিলেন আমেরিকাতে, রাস্তার পাশে বসে তার ফিল্ডে দেখে বলেছিলেন, ওরা যে মানুষ সেটাই জানে না ওরা, কারণ কি এইভাবে তাকে জীবনযাপন করতে পারত।
সেইভাবে সাংবাদিকতা হচ্ছে পৃথিবীর একটা অন্যতম মহান পেশা। একটা সাধারণ কর্মজীবী আর একজন বার্তাজীবী এক নয়। মানুষ তার জীবিকার জন্য বিভিন্ন প্রফেশন নেয়, বিভিন্ন ধরনের ব্যবসা করে, কিন্তু যারা আজকের জন্য নয়, এই সংবাদপত্রের যখন সৃষ্টি হয়েছে তখন যারা সংবাদপত্র প্রকাশ করতেন সেটা ব্যবসার দিকটা ছিল গৌণ, সেখানে তার একটা দায়িত্ব এবং সমাজের প্রতি তার যে কর্তব্য সেটি ছিল মূল কথা। পরিবর্তিত পরিস্থিতিতে সাংবাদিকতা একটা শিল্পে পরিণত হয়েছে এবং শিল্প যখনই হয় তার পেছনে থাকে শিল্পপতি, এবং সেই শিল্পপতির লক্ষ্য থাকে মুনাফা অর্জন, কারণ মুনাফা ছাড়া শিল্প চলতে পারে না। কিন্তু এই শিল্পে যারা কাজ করতে আসেন তাদের কিন্তু একটা অন্য ধরনের মানসিক সেট আপ থাকে। একটা জুট মিলের কর্মী আর একটা সংবাদপত্রের কর্মী, একটা সরকারি বিভাগের একজন কেরানি আর সংবাদপত্রের সাব এডিটরে তার বিভিন্ন ব্যাপার আছে। এবং যেহেতু বলা হয়েছে যে এই সাংবাদিকতা হচ্ছে মানুষের কল্যাণের জন্য, সংবাদপত্র শুধু সংবাদ বিতরণের জন্য নয়, it is not for distribution of news only, it is something more. আজ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে আমরা স্মরণ করছি পৃথিবীর সেই সব সাংবাদিকদের যারা এই এক বছরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে যারা নানাভাবে শারীরিক আক্রমণের শিকার হয়েছেন তাদের প্রতিও আমরা আমাদের গভীর সহমর্মিতা প্রকাশ করছি। একই সঙ্গে সকল সাংবাদিককে আমরা সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করছি এবং সকলের প্রতি আহ্বান জানাচ্ছি যে সবাই যেন পেশাগত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন। এবার ইউনেস্কো নির্ধারিত আলোচনার বিষয় ছিল রিপোর্টিং ইন দ্য ব্রেভ নিউ ওয়ার্ল্ড, দ্য ইম্প্যাক্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অন দ্য প্রেস অ্যান্ড দি মিডিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তার যে প্রভাব সেটি কিন্তু সংবাদ মাধ্যমে ক্রমশ বাড়ছে। এর ইতিবাচক এবং নেতিবাচক দুটো দিক নিয়ে গভীরভাবে পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে। প্রযুক্তি ক্ষেত্রে এই যে অভ্যুদয়, সংবাদ মাধ্যমকে অবশ্যই সেটি কাজে লাগাতে হবে, কিন্তু সাংবাদিকতার যে মহান পেশা সেটি যাতে কোনো অবস্থায় কলুষিত না হয় সেই দিকটিও নিশ্চিত করতে হবে। ভারতের মতো গণতান্ত্রিক দেশে সংবাদ মাধ্যমে স্বাধীনতা আরো বেশি থাকবে আমরা এই প্রত্যাশা রাখছি। দেখা যাচ্ছে যে বিশ্বের সূচকে ভারতের স্থান হলো 180টি দেশের মধ্যে 151, গত বছর ছিল 159। আমরা 8 ধাপ এগিয়েছি, কিছুটা ভালো লক্ষণ। কিন্তু আমরা আশা করব যে ভারতে মত প্রকাশের অধিকার এবং সাংবাদিকদের যে চতুর্থ স্তম্ভ হিসেবে যে অধিকার রয়েছে সেটি যাতে কোনো অবস্থায় ক্ষুণ্ণ না হয় সরকারকে এর নিশ্চয়তা বিধান করা উচিত এবং বিশ্বজুড়ে সাংবাদিকদের যে স্বাধীনতা, তাদের যে কর্মসংস্থানের নিশ্চয়তা, এ ব্যাপারে আরো কিছু পদক্ষেপ নেওয়ার জন্য আমরা রাষ্ট্রসংঘের কাছেও আমরা আহ্বান। যৌতুকের দাবিতে স্বামী শ্বশুর শাশুড়ির অত্যাচারের থানায় মামলা গৃহবধূর।
মেহেরপুর ইটভাটা গলির বাসিন্দা আয়ুব উদ্দিনের মেয়ে সাবিনা ইয়াসমিন ওরফে লাকি প্রেমের সম্পর্কে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মেহেরপুর কাবিহুরার বাসিন্দা আব্দুল উদ্দিন লস্করের ছেলে আব্বাস উদ্দিন লস্করের সাথে। প্রথমে তাদের সংসার ভালো কাটলেও কিছুদিন যেতে না যেতেই যৌতুকের দাবিতে তাদের সংসারে বিবাদ শুরু হয়। স্বামী আব্বাস উদ্দিন, শ্বশুর আব্দুল উদ্দিন, শাশুড়ি নূর নেহার লস্করেরা বিভিন্ন সময় যৌতুক দাবি করে গৃহবধূ লাকির উপর শারীরিক মানসিক নির্যাতন করতেন। সাবিনার নির্যাতন সহ্য করতে না পেরে পুলিশ ফাঁড়িতে এজাহার দায়ের করতে গেলে স্বামী আব্বাস উদ্দিন পুলিশ ফাঁড়িতে ছুটে যান। স্ত্রী সাবিনাকে বুঝিয়ে নিয়ে আসেন। এরপর বিচার সভার মাধ্যমে মীমাংসা হয়। আর কিছুদিন যেতে না যেতেই তাদের ঘরে জন্ম নেয় এক কন্যা সন্তানের। এরপর স্বামীর অত্যাচারের মাত্রা কিছুটা কমলেও শ্বশুর শাশুড়ির অত্যাচারের মাত্রা বেড়ে যায়। আজ শনিবার সকালে গৃহবধূর ঘরে প্রবেশ করে শ্বশুর আব্দুল উদ্দিন, শাশুড়ি নূর নেহার মিলে সাবিনা ইয়াসমিনের গলায় দড়ি বেঁধে প্রাণে মারার চেষ্টা চালান। আমার বড় ভাই হৌরর হালাইতে গাড়ি ঘুরা দিছেন, আমার গাড়ি দিছেন না, তার দিছেন পয়সা করিয়া দেন, আমার দেন না করিয়া তার লাগে আমার লাগে টর্চার করে। আমার মা বাপর পয়সা করি না, এখান থেকে দিতা সব সময় হরি আমার ওটা জবরে। আমার জামাই উবাইয়া শুনেন কিন্তু মাতুন না, তার নিশ্চয় স্বামীরা শুনো, তার লাগে তো মাতুন না, নাহলে তার স্বামী তার মা বাপে আমার পিঠের যাবার কথা নি। ঘরে গিয়া হামাই আমার গিয়ে ফিটিতে রসিল লইছেন, আমার ফাঁসি লাগাইলতা ও আমার শরীর দাগ আছে। নেনারা কয় বেটি মারি ফেলাই দিব, আমার নেনা নি মারি ফেলাই দিলে কিতা হইব। ডিএনএনকে উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক মিহির কান্তি সোমকে সংবর্ধনা। শিলচরের ঐতিহ্যবাহী দীননাথ নবকিশোর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের দ্বারা এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আসামের মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক মিহির কান্তি সোম উষ্ণ সংবর্ধনায় ভাসলেন। এদিন প্রথমে স্কুলের প্রাঙ্গণে স্কুলের পড়ুয়া স্কাউটের ছাত্রীরা গেট থেকে ফুলের তোড়া হাতে দিয়ে প্যারেড করে ভেতরে প্রবেশ করান মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক মিহির কান্তি সোমকে। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। ওনাদের উপস্থিতিতে জাতীয় সঙ্গীত পরিবেশন করে ছাত্রীরা। পরবর্তী সময় স্কুলের শ্যামাচরণ মঞ্চে উপবিষ্ট মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক মিহিরকান্তি সোম সহ অধ্যক্ষ ডক্টর অভিজিৎ সাহা, প্রাক্তন অধ্যক্ষা নীলিমা ভট্টাচার্য মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সংবর্ধনা সভার শুভারম্ভ ঘটে। উপস্থিত মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক মিহিরকান্তি সোমকে বিদ্যালয়ের পক্ষ থেকে গলায় উত্তরীয় ও হাতে স্মারক তুলে দিয়ে সম্মান জানান অধ্যক্ষ ডক্টর অভিজিৎ সাহা। স্বাগত বক্তব্যে বর্তমান অধ্যক্ষ ডক্টর অভিজিৎ সাহা স্কুলটির সৃষ্টি ও ঐতিহ্যের ইতিহাস তুলে ধরে বলেন, স্কুল কোথায় চলবে এই বিষয়টা একটু আপনারা চিন্তা করে নেন। আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমরা আগামী দিনে এই সরকারও যাতে এই স্কুলও যাতে সরকার থেকে সেই 7 কোটি বা 8 কোটি টাকা যেটা আমরা এখন দেওয়া হয়েছে, কোনো স্কুলের প্রয়োজন হিসাবে 7 কোটি, কোনো হিসাবে প্রয়োজন হিসাবে 8 কোটি টাকা দেওয়ার ব্যবস্থা। যে স্কুলের রেজাল্ট ভালো হচ্ছে, যে স্কুলের ল্যান্ড আছে, এরকম স্কুলকে আসাম সরকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য প্রথমে 50 লক্ষ টাকা সরকারের তরফ থেকে ঘোষণা হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে 50 লক্ষ টাকাতে একটা স্কুলের কাজ সম্পূর্ণ হয়, টোটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা সম্ভব হবে না। এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় 7 কোটি 8 কোটি টাকা খরচ করে নতুন নতুন স্কুলের বিল্ডিং বানানোর পরিকল্পনা নিয়েছে। এবার উধারবন সমষ্টিতেও প্রায় 4টা স্কুল, আমি যতটুকু জানি কাছাড়ি স্কুল, নার্সিং স্কুল, আমার ডিএন হাই স্কুল, মল্লি স্কুল, এই 4টি স্কুল উধারবন সমষ্টিতে নেওয়া হয়েছে। সরকারের আরও নেওয়ার পরিকল্পনা আছে। এই স্কুলকে যাতে ওইটার মধ্যে নেওয়া যায়, আমি বিধায়ক মহাশয় এখানে উপস্থিত আছেন, আমরা চেষ্টা করি। এবার কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে বলেছে যে আরও নতুন কিছু স্কুলকে এভাবে নেওয়া হবে, যাতে সরকারের লক্ষ্য যে স্কুলগুলো ভালো পারফরমেন্স আছে প্রত্যেকটা স্কুলের ইনফ্রাস্ট্রাকচারকে আমরা যাতে ডন বস্কো, সেন্ট ক্যাপিটানো, এই
প্রাইভেট স্কুলের পর্যায়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমাদের সরকারি স্কুলগুলো আমরা করতে পারি। এবং সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রয়াস শুরু করেছে। এবার বরাক উপত্যকাতে হিসাব করলে প্রায় 75টা স্কুল আছে, 70 থেকে 75টা স্কুল, যে স্কুলগুলি 7 কোটি বা 8 কোটি টাকা পেয়েছে। এবার নতুন যখন স্যাংশন হবে আমরা চেষ্টা করব যে এই স্কুলকে যাতে দেওয়া যায়। কিন্তু দুটা বিষয় এখানে আছে, যে এই স্কুলের ল্যান্ড মাত্র 1.5 বিঘা, যতটুকু আমি শুনেছি 1.5 বিঘা। আর 2 নম্বর কথা হলো যে এক বিল্ডিং সরকার একটা মডেল আছে, এই মডেলে আমরা কাজগুলো করবো। G+1 আছে, G+2 আছে, এবং কোনো জায়গাতে আসাম টাইপের ঘরও আছে। আর সরকারের একটা ইচ্ছা যে আমরা একসঙ্গে কনস্ট্রাকশনটা করে নেব, কিন্তু এই কনস্ট্রাকশন পিরিয়ড যেটা আছে, আমরা যদি RCC বানাই মিনিমাম 2 বছর সময় লাগবে, আসাম টাইপ বানালে প্রায় 14-15 মাস সময় লাগবে। কিন্তু এই 14-15 মাস বা 2 বছর পড়াশোনা কোন জায়গাতে হবে সেই বিষয়টা একটু চিন্তা করতে হবে। এই জন্য আপনারা একবার SMDC আপনারা সবাই বসে এই বিষয়টা আলাপ করে, যে এক পার্ট ভেঙে আর এক পার্ট এরকম করতে হলে অনেক সময় লাগে, আর যে কনস্ট্রাকশন কস্ট সেই কস্ট অনেক বেড়ে যাবে, কারণ ফেজ ওয়াইজ কোনো কন্ট্রাক্টরও সেটা করতে চাইবে না। এই জন্য আপনাদেরকে আমার অনুরোধ যে একবার নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে কোন জায়গায় আমরা যে নিয়মাবলী, এবং খুব ভালো লেগেছে আমাদের প্রত্যেককে, অনুভব করেছি আমরা। আর এই স্বদেশী স্কুলে অনেক আগের থেকেই নাম শুনতাম, আজকের এসএমবিসি দেখে আমাদের ভালো লেগেছে। খুব সুন্দর পরিবেশ এই স্কুলে। আর স্যার যেটা বললেন, ম্যাডামরা পাঠ করে যেটা শোনালেন, স্কুলের পরিকাঠাম আমরা নিজেও দেখতে পাচ্ছি যে স্কুলের পরিকাঠাম যথেষ্ট রয়েছে। সবচেয়ে বড় সমস্যা আমাদের কাছে লেগেছে, মন্ত্রী স্যার যেটা বলেছেন যে জমি কম, কারণ শহরতলি এলাকাতে জমিগুলো কম থাকে, তবে অধরচাঁদের জমি অনেক বেশি পেয়েছি আমরা, কিন্তু এইখানে জমি অনেকটাই কম, 1 বিঘা 1.5 বিঘা জমি। সেটা থেকে প্ল্যানিং ভাবে করতে হবে। মডেল যেটা করা হচ্ছে সেটা হয়তো সম্ভব হবে না, কিন্তু ওই পরিষদের মধ্যে যে যতটুকু জমি আছে সেটাকে ভালো একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে সেটা করলে সুবিধা হবে। তবে মিনিমাম 3 স্টোরিজ 4 স্টোরিজ যেটা হয় হলে ভালো হয়, কারণ ইন ফিউচার এখানে আর কিছু কাজই করা যাবে না। গতিকে সেই টাকা বর্তমান সরকার যেটা একটা মডেল করেছে, যেটা 8 কোটি টাকা হোক 9 কোটি টাকা হয়, সেটা একটা মডেলের উপরে হয়। অনেক স্কুল, যেমন আমাদের এখানে একটা স্কুল শিলচরে মাননীয় বিধায়ক দিয়েছিলেন, সেটা টেকনিক্যালের কারণে আটকে রয়েছে। গতিকে সেটাও তরুণ রাম ফুকনের ওই পিছন দিকটায়। গতিকে আমার মনে হয় যে এটা একটা ভালো ড্রয়িং, যা মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় এবং আমাদের মাননীয় MLA মিহিরকান্তি সোম মহাশয়, ওনারা আমরা জানি, প্রত্যেকে জানি, এই গতকালই শুধু এই যে আপনাদের পঞ্চায়েত ইলেকশন শেষ হয়েছে, হতে পারে অনেক জায়গাতে রিপোলিং এর ব্যাপারও আছে। কিছুদিন পূর্বেই আমরা ওনাদেরকে অনুরোধ করেছিলাম আমাদের স্কুলে এসে এই একবার এখানে দেখে যাওয়ার জন্য, এবং আমাদের অনুরোধে ওনারা কোনো উইদাউট এনি হেসিটেশন কোনো ওদের আমরা নিজেরা বলেছিলাম যে আপনারা তখন যেহেতু ইলেকশন আসছে আপনারা অনেক ব্যস্ত থাকবেন, তা সত্ত্বেও ওনারা বললেন যে না, যতই ব্যস্ত থাকবেন একদিন আমরা ইলেকশনের পরে আমরা সময় বের করে চলে আসবো আপনাদের স্কুলে। এইভাবে ওরা আমাদেরকে সময় দিয়েছে। শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার ভোট কেন্দ্রের রিগিংয়ের ভয়াবহ দৃশ্য সামনে এসেছে। শ্রীভূমি জেলায় ভোট কেন্দ্রে র্যাগিংয়ের এক ভয়াবহ দৃশ্য সামনে এসেছে। জেলার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের 162 নম্বর দেওয়ান আলীরাজা মক্তবা এবং ময়না গাঁও পঞ্চায়েতের যুবকল্যাণ MA স্কুলে প্রিসাইডিং অফিসারের নেতৃত্বে প্রকাশ্যে র্যাগিং হয়েছে বলে অভিযোগ। একজন ভোটার অবৈধভাবে একাধিকবার ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই র্যাগিংয়ের দৃশ্যটি সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে।
কিতা বুট কটা দিতরা আপনি কটা দিতরা একটা এটা কটা গুনুন না কটা গুনুন নটা ওটা আমরা লাইনে ওর দেখো অসুবিধা নাই কটা দিছ চারটা জ্যোতিরিন্দ্রনাথ কিন্তু কি তো হয়েছে তো মাথায় মানে মানে ইচ্ছা করে চলে আর আমি প্রথম কথা দেওয়াটা মানে ইয়ে না নিয়ম নাই তারপর আমার কথা শুনে না এখন চাইলাম যদি আমরা আমরা বাধা দিতে আমরা মাইটা খাইতাম আপনারা অফিসিয়াল উদ্বোধন কর্তৃপক্ষের লোক যোগাযোগ করছেন যোগাযোগ করতে বলছে কিনা আউলি চলে স্কোর দেওয়ার লাগে স্কোরটা আইসে আমি সঠিক কইতাম মানে একজন হাইয়েস্ট কতটা পর্যন্ত দিছে এটা আমি সঠিক কইতাম আমি দেখি না মানে একজন মানুষ কয়টা ভোট দিতে পারে এমনি তো নিয়মে একজন দেড় কটা মানে এটা ঠিক মানে সঠিক কইতাম তাহলে মোটামুটি কটা করে দেয় মোটামুটি 2-3টা 5টা 7টা 10টা পর্যন্ত দেয় এটা মনে এক দুজনের দিছে বলতে আর এমনি জেনারেলি 2টা 3টা কটা আগের মানে সকাল থেকে মোটামুটি একজনে দিয়া গেছে এখন হ্যাঁ আর এরপরে তো গিয়া মানে একবার খুব হাউলিং হয়েছে আর এরপরে দেখি যেমন কটা কটা করে দিয়ে মানে কটা করে মানে মোটামুটি একটা এভারেজ তো সারা ভিতরে কিছু কইতে মানে আমি এখানে বুয়াত থাকি আপনি বুয়ার নিশ্চয়ই দেখছেন এটা তো আপনি কইতা দেবার দেখে ধরুন 3টা 4টা হয়ে গেছে হ্যাঁ তো আপনি শীর্ষ আধিকারিকের কাছে কোনো বিপদ হবে না ফোন করছি আমি হ্যাঁ তো আপনার ভয় লাগে না ফের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের পাশে আরও এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার আবারও মৃতদেহ উদ্ধার হলো শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক বৃদ্ধ ব্যক্তির মৃতদেহ উদ্ধারের পর মেডিকেল কর্তৃপক্ষ খুঙ্গুর পুলিশ ফাঁড়িতে খবর দেন খুঙ্গুর পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে এবং ময়না তদন্তের কাজ সম্পন্ন করে মর্গে রাখা হয় এই অপরিচিত মৃতদেহটির বয়স আনুমানিক 40 বছর হবে বলে ধারণা করা হচ্ছে যদি কেউ এই অপরিচিত ব্যক্তির আত্মীয়স্বজন থাকেন 72 ঘন্টার ভেতরে খুঙ্গুর পুলিশ ফাঁড়িতে এবং মেডিকেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার আহ্বান জানানো হয় 72 ঘন্টা অপেক্ষা করার পর যদি কোনো আত্মীয়স্বজন না আসেন তাহলে ম্যাজিস্ট্রেটের নির্দেশে মেডিকেলের নিয়ম নীতি মেনে শেষকৃত্য সম্পূর্ণ করা হবে। বিটি নিউজ শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। পরিচয় নির্বিশেষে প্রত্যেককে ভালোবাসায় সমন্বয়ে প্রশস্ত করবে মন্তব্য তপন ব্রহ্মচারী। বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস উদযাপন শিলচর প্রেস ক্লাবে। যৌতুকের দাবিতে স্বামী শ্বশুর শাশুড়ির অত্যাচারে মামলা করলেন মেহেরপুরের গৃহবধূ। বিটি নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী বিটের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। বিটি নিউজ দেখতে ইউটিউবে ব্রাউজ করুন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।